ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার জেডিয়াট্রিক্স পেশেন্টের জন্য, এবং শুধু জেডিয়াট্রিক্স পেশেন্ট নয়, যে সমস্ত বয়স্ক মানুষজন রয়েছে, জেডিয়াট্রিক্স মানুষজন রয়েছেন, ওনাদের জন্য। এবার আমার এই আজকের টপিকটা হলো হচ্ছে কি, যেহেতু আমাদের শীতকাল চলে এসছে এবং এই শীতকালে কি কি সবজি এবং কি কি ডায়েট চার্ট এবং হচ্ছে গিয়ে কি কি খাবেন আর কি কি খাবেন না, সেই সম্পর্কেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখন হচ্ছে গিয়ে আমার যেহেতু শীতকাল পড়ে গেছে, আমার শীতকালে যে সমস্ত শাকসবজিগুলো থাকে মানে হয় অ্যাকচুয়ালি, সেগুলো মার্কেটে অলরেডি চলে এসছে। তাহলে আমাদের যেটা টার্গেট রাখতে হবে, শীতের সময় যে সমস্ত সবজি মার্কেটে এখন আছে, সেটা ফুলকপি থেকে শুরু করে, বাঁধাকপি থেকে শুরু করে, গাজর, মূলো এবং হচ্ছে গিয়ে নানান রকম শাক সবজি, এবং হচ্ছে বিনস, তারপরে হচ্ছে গিয়ে টমেটো। তো আরও নানান রকম শাকসবজি আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনারা যে যেটা অ্যাকচুয়ালি প্রেফার করেন বা যে যেটা খান। এখন হচ্ছে গিয়ে আমার কিছু কিছু পার্টিকুলার পেশেন্ট, আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে কিছু কিছু খাবারের রেস্ট্রিকশন আছে। যেমন হলো, ধরুন আমার যে সমস্ত পেশেন্টের থাইরয়েড আছে, মানে থাইরয়েডের সমস্যা আছে, এবং থাইরক্সিন বা এলট্রক্সিন ওনাদের কারো হচ্ছে গিয়ে 50 পাওয়ারের চলছে, কারো হচ্ছে গিয়ে 100 পাওয়ারের চলছে, কারো আবার 150 পাওয়ার, এমন পেশেন্ট আছে আমার যাদের 200 পাওয়ারের চলছে। তো আমাদের এই যে থাইরয়েডের যে সমস্যাটা, হয়তো আমরা মেডিকেশন বা মেডিসিন দিয়ে আমরা সেটাকে ঠিক করছি, কিন্তু আমাদের একটা এই ক্ষেত্রে যেটা পেশেন্ট যেটা করবেন, ওনাদের ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে, যে ডায়েট কিছুটা মেনটেন বা কন্ট্রোল করতে পারলে কিছুটা হলেও আমাদের ওষুধের ডোজ কিন্তু কম দিতে হয় বা ডিপেন্ডেন্সি কিছুটা কম হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা মেন করণীয়, যে হাইপোথাইরয়েডিজম পেশেন্ট, ওনারা হচ্ছে কি এই শীতের সময় যে বাঁধাকপি পাওয়া যায়, সেই বাঁধাকপিটা কিন্তু খাবেন না। টোটালি হচ্ছে কি বাঁধাকপিটা অ্যাভয়েড করবেন। এবং অনেক পেশেন্ট আছেন এবং ওনারা বারবার একটা কোশ্চেন জিজ্ঞেস করেন যে, ডাক্তারবাবু শুনেছি নাকি বাঁধাকপিটা সিদ্ধ করে খেয়ে জলটা ফেলে দিয়ে, সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে সেটাকে রান্না করে খেলে হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু একদমই নয়। আমার হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডের সমস্যা যে সমস্ত পেশেন্টের আছে, ওনারা কোনো রকমভাবে বাঁধাকপি খাবেনই না, টোটালি অ্যাভয়েড। ওই সিদ্ধ করে গরম জল ফেলে দিয়ে সেটাকে আবার রান্না করে সেটা খাবে, সেটা কিন্তু কোনো মতেই নয়। এবং আমার এখন যে আরও আমার নেক্সট যেটা বলার, সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে আমাদের দেশে, বা আমরা যেহেতু জেডিয়াট্রিক্স পেশেন্ট নিয়ে ডিল করছি, আমরা প্রচুর পরিমাণে জেডিয়াট্রিক্স পেশেন্ট পাই, ওনাদের যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে। এবং আমরা সবাই জানি যে আমাদের কান্ট্রি ইন্ডিয়া একটা আয়রন ডেফিসিয়েন্সি প্রন এরিয়া, যে আফটার দ্য এজ 55 ইয়ার্স যখনই আমাদের পেশেন্ট জেডিয়াট্রিক্স এজ গ্রুপে এন্টার করে বা ঢোকে, তখন থেকেই মোটামুটি আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা প্রবণতা থাকে। যেহেতু তার নানান রকম ফ্যাক্টর আছে, আমি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি রক্তাল্পতা, যে বডিতে আয়রন না থাকলে বা কমে গেলে যে রক্ত তৈরি কম হয়, সেগুলো নিয়ে আমি পরে একবার ডিসকাস করবো, অন্য একটা টপিক বানাবো। আজকে জাস্ট আমি উপরে উপরে সুপারফিশিয়াল বলছি। এবার হচ্ছে গিয়ে আমার পেশেন্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, তো সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যেরকম পালং শাক, লাল শাক, কুলেখাড়া শাক, তো এই সমস্ত শাকগুলো আপনারা একটু প্রেফার করবেন। এবং আয়রন কন্টেনিং যে আরও যে সমস্ত খাবার দাবার আছে, সেগুলো তো আছেই, সেগুলো খাবেন। আমি শুধু আজকে শাক সবজির কথাগুলোই বলবো। এবং হচ্ছে গিয়ে মাটির নিচের কিছু যেরকম কচু জাতীয় সবজি, এবং হচ্ছে গিয়ে কাঁচকলা, ওল, এই সমস্ত কিছুর ভিতরে কিন্তু আমাদের আয়রন কন্টেন্ট থাকে। এবং সব থেকে বেশি যেটা বলার, সেটা হচ্ছে আয়রন ভালো রকম থাকে, সেটা হচ্ছে গিয়ে শুকনো যে পামকিন সিডস, মেইনলি হচ্ছে গিয়ে যে বাজার থেকে যে আপনারা পাকা কুমড়ো কেনেন, কুমড়ো, লাউ নয় কিন্তু কুমড়ো, সেই কুমড়োর ভিতরে যে দানা থাকে, সেই দানাটা কিন্তু, দানার ভিতরে একটা শ্বাস থাকে, সেই শ্বাসটা কিন্তু আয়রন কন্টেন্ট করে প্রচুর পরিমাণে। তাহলে আমার যে সমস্ত পেশেন্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, যারা হচ্ছে গিয়ে মেডিসিন অলরেডি নিচ্ছে, আয়রনের ট্যাবলেট নিচ্ছে,
সেই সমস্ত পেশেন্ট যদি অ্যাড তাদের সাথে এই সমস্ত খাবার দাবারগুলো একটু ম্যানেজ করেন বা মেনটেন করেন, তাহলে কিন্তু সেটার পক্ষে খুব ভালো। এবার হচ্ছে গিয়ে এবং পালং শাক যেটা বললাম, কিন্তু আমার আবার যে পেশেন্টের কিন্তু রেনাল স্টোন আছে বা হচ্ছে গিয়ে সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, বা যে পেশেন্টের রেনাল স্টোনের অপারেশন অলরেডি হয়ে গেছে, সেই পেশেন্ট কিন্তু পালং শাকটা অ্যাভয়েড করবেন। এবার হচ্ছে গিয়ে আমাদের যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশি আছে, সেই সমস্ত পেশেন্ট হচ্ছে কি আমাদের টমেটোটা অ্যাভয়েড করবেন, যেগুলো সিডস জাতীয়, ভিতরে ছোট ছোট দানা আছে, বেগুন, টমেটো, তা পটল, এগুলো অ্যাভয়েড করাটাই বেটার। এবার হচ্ছে গিয়ে আমার মার্কেটে আমার এটা হচ্ছে গিয়ে জাস্ট আমি কিছু পেশেন্টের কিছু যাদের রোগ আছে তাদের সম্পর্কে বললাম। এবার হচ্ছে গিয়ে যে আমার নর্মাল সাধারণ মানুষ, যারা জেরিয়াট্রিক্স মানুষ, এজ গ্রুপ মোর দ্যান 60 বা হচ্ছে গিয়ে 55, সেই সমস্ত মানুষজন, সেটা বৃদ্ধ বৃদ্ধা বোধ সবার ক্ষেত্রে, সেটা হতে পারে আমার শহরের পেশেন্ট, হতে পারে আমার যে সমস্ত রুরাল এরিয়া বা গ্রামের যে সমস্ত আমার পেশেন্ট আছেন যারা, ওনার সবার ক্ষেত্রে আমার এই অ্যাডভাইস বা এটা বলার যে আপনারা তো মানে নর্মাল, আপনাদের কোনো অন্য কোনো সমস্যা নেই, তো আপনারা কোনো সবজি মানে সিলেক্ট করার বা কোনো সবজিকে ডিলিট করার এই প্রবণতাটা রাখবেন না। আপনারা যে ফেজে মানে হচ্ছে মার্কেটে যখন যে সবজি অ্যাভেলেবেল থাকে, এবং যেটা সিজনাল সবজি, যেটা ভেজিটেবলস বলি, মানে সিজনাল, এটা দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে সিজনাল, যেখানে হচ্ছে গিয়ে কেমিক্যাল কম ইউজ হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে গিয়ে সিজনাল জিনিস, সেটা অবভিয়াসলি একটা কস্ট এফেক্টিভ ফ্যাক্টর থাকে, যেখানে হচ্ছে গিয়ে সিজনাল সবজির কিন্তু শাকসবজির দামটাও কম হয়। এবার আমি এখন আছি শীতের সময়, আমি আছি উইন্টার সিজনে, আমি যদি এখন সামার সিজনের কোনো একটা শাকসবজি কিনতে চাই, আমাকে তো বেশি দাম দিতেই হবে, এবং সেই শাকসবজিটা তো এই সময় হওয়ার কথা নয়, সেটাকে হয়তো তারা প্রিজার্ভ করে রেখেছে, অথবা ওনারা কোনো কেমিক্যাল দিয়ে বা পেস্টিসাইড ইউজ করে সেটাকে চাষ করা হয়েছে। তাহলে দুটো ক্ষেত্রেই আমার কিন্তু ওই সবজিটা, শাকসবজিটা কিন্তু আমার পক্ষে ক্ষতিকারক। তো আমার পেশেন্ট যারা জেরিয়াট্রিক্স পেশেন্ট, বাইরের একটা ইয়াং এজ পেশেন্ট যে পরিমাণে নিজের বডিতে পেস্টিসাইডস বা আদার্স কেমিক্যাল টলারেট করতে পারে বা সহ্য করতে পারে, আমার কিন্তু জেরিয়াট্রিক্স পেশেন্ট কিন্তু পারে না। সেই ক্ষেত্রে প্রত্যেকটা সবজি যখন মার্কেটে আসে, সেই সবজিতে নানান রকম কেমিক্যাল ইউজ হয়। আমি অ্যাজ আ ডাক্তার হিসাবে আমার যতটা পর্যবেক্ষণ বা আমি যতটা জানি বা দেখেছি, সেই সাপেক্ষেই বলছি, বাজারে যে সমস্ত সবজিগুলো আনা হয় তাদের নানান রকম কেমিক্যাল স্প্রে করা হয়, এবং হচ্ছে কি যাতে সবজিগুলোর গ্রোথ ভালো হয়, সেখানে যখন ফিল্ডে থাকে, চাষের জমিতে থাকে, সেখানেও কিন্তু নানান রকম পেস্টিসাইড ইউজ হয়। এবার এই সবজি যখন আপনার বাড়িতে আসছে, আপনি সেই সবজি যদি প্রপার পরিমাণে না ধুয়ে খান, মানে অবভিয়াসলি সবজি কাটার পরে সবাই ধোয়, কিন্তু আমার যেটা বলা সেটা হচ্ছে বাজার থেকে যে কোনোই শাকসবজি আনছেন না কেন, প্রথমে হচ্ছে গিয়ে আপনি ভালো করে সেটাকে ধুয়ে নেবেন। এবং কোনো সবজি আছে যে ধুলেই তো সেটা পচে যাওয়ার চান্সেস থাকে, কারণ রেগুলার বেসিসে তো অনেকেরই বাজার করা হয় না। তবে হচ্ছে কি সেটাকে ধুয়ে কিছুটা হচ্ছে গিয়ে ড্রাই করে নেবেন, একটা ওপেন স্পেসে রেখে দেবেন, কিছুটা শুকালে বা ড্রাই জলটা ঝরে গেলে আপনারা সেটাকে ফ্রিজে প্রিজার্ভ করতে পারেন, বা যে যেরকম ভাবে যা খাবেন সেটা করতে পারেন। তো আমার যেটা কথা সেটা হচ্ছে গিয়ে সবজিটা কিন্তু একটু ধুয়ে নেবেন, এবং হালকা উষ্ণ গরম জল হলে, একেবারে হালকা উষ্ণ গরম জল হলে তাহলে তো সেটা খুবই ভালো, কারণ অনেক পেস্টিসাইড বা অনেক পোকামাকড় হালকা উষ্ণ গরম জলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, বা ওই পেস্টিসাইডের কেমিক্যাল বন্ডিং, সেই কেমিক্যাল বন্ডিং গুলো ভেঙে যায়। তাহলে আপনার পক্ষে তখন কিন্তু সেটা একটা হেলদি মানে শাকসবজি হয়ে ওঠে। এবার হচ্ছে গিয়ে আমার পেশেন্ট শাকসবজি নিয়ে বললাম, তাহলে শাকসবজি হচ্ছে গিয়ে আমার যে সমস্ত নর্মাল জেরিয়াট্রিক্স মানুষজন, ওনারা হচ্ছে কি আপনারা সব কিছুই খাবেন, কোনো শাকসবজি বাদ নেই আপনাদের, তবে সেটা লিমিট রেখে। আমি আবার বলবো, আমি অ্যাজ এ জেরিয়াট্রিশিয়ান কোনো সময় বলবো না বেশি পরিমাণে খান। এবার আমাদের একটা কনসেপ্ট আছে যে আজকে যে খাবারটা রান্না হয়েছে, হয়তো সেই খাবারটা আমি ফ্রিজে ঢুকাতে চাইছি না বা রাখতে চাইছি না,
কিন্তু হচ্ছে গিয়ে কিন্তু একটু বেশি হয়ে গেছে, তাহলে কি ফেলে দেবো? খেয়েই ফেলি, কেন টাকা নষ্ট করব বা হচ্ছে গিয়ে সবজিটা নষ্ট করব? এই যে কনসেপ্টটা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ আমার শরীরে যতটা দরকার, আমার বডিতে যতটা দরকার, আমি ঠিক ততটাই খাবো। এখন আমার কিছু পরিমাণে সবজি নষ্ট হয়ে যাবে, আমার কিছু পরিমাণে টাকা ওয়েস্ট হবে, তার জন্য আমাকে ওই সবজিটা পুরোটাই খেতে হবে, এটা কিন্তু নয়। এই কনসেপ্টটা ফার্স্টে চেঞ্জ করুন। কারণ হচ্ছে গিয়ে, এবং ফ্রিজে যদি খাবার রাখেন, যদি কেউ ফ্রিজে খাবার পছন্দ করেন না, তাহলে রাখার দরকার নেই। সেটা যারা খেতে পারে, অনেক মানুষজন আছে, তাদেরকে দিয়ে দিন। এবং হচ্ছে গিয়ে যদি সেটা নাও হয়, আপনার যদি আশেপাশে কেউ না থাকে দেওয়ার মতো, তাহলে সেটাকে আপনি ডিসকার্ড করে দিন। প্লিজ অ্যাটলিস্ট আপনি যে আমার টাকা নষ্ট হচ্ছে, আমার সবজি নষ্ট হচ্ছে বলে আমি ওই যেটা এক্সট্রা আমি খেয়ে নেব, সেটা খেয়ে কিন্তু শরীর নষ্ট করবেন না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি দিই, এবং আমি আমার বাবা মায়ের ক্ষেত্রেও দিই, আমি আমার পারিপার্শ্বিক যারা আছেন তাদের ক্ষেত্রেও এই একই কথা বলি। কারণ বেশি খেয়ে শরীরকে ক্ষতি করে আমার কিন্তু লাভ নেই। আমার ওই যে টাকা বা ওই যে সবজির দাম, তার থেকে আমার শরীরের দাম অনেক বেশি, এবং আপনি তাতে সবসময় কম কম খেয়ে হেলদি থাকবেন, ভালো থাকবেন। তো ওই টাকার চিন্তা ভাবনা আপনাকে করতে হবে না। এবার হচ্ছে গিয়ে আমি বললাম শাক সবজি নিয়ে। তাহলে শাক সবজি স্টেপ বাই স্টেপ, যাদের কোনো সমস্যা নেই ওনারা সব সবজিই খাবেন, শাক সবজি খাবেন, সিজনাল যা যা শাক সবজি আছে, এবং একটা কোয়ান্টিটি, নির্দিষ্ট অ্যামাউন্টের কোয়ান্টিটিতে খাবেন, বেশি খাওয়ার চেষ্টা করবেন না। এবং সেকেন্ড, যে সমস্ত আমার কাছে পেশেন্ট, অ্যাকচুয়ালি জেরিয়াট্রিক পেশেন্ট, যাদের নানান রকম সমস্যা আছে, কারো থাইরয়েডের সমস্যা, কারো কোলেস্ট্রলের সমস্যা, কারো হচ্ছে সুগারের সমস্যা, কারো প্রেশারের সমস্যা, সেই সমস্ত মানুষদের বললাম যে কোনটা বাদ দিতে হবে, কোনটা বাদ দিতে হবে না, এবং হচ্ছে গিয়ে কোনটা বাদ দিলে তার পক্ষে ভালো। এবার হচ্ছে গিয়ে আমার ফলের ব্যাপারে বলি। আমি টোটাল হচ্ছে গিয়ে শাক সবজি বলে দিলাম। এবার হচ্ছে ফল। ফল হচ্ছে কি সেম, শীত মানেই হচ্ছে নানান রকম ফল আমার মার্কেটে আসবে, এবং সব সময়ের জন্য একটা খেয়াল রাখবেন, ভিটামিন সি কন্টেনিং যে ফ্রুটসগুলো থাকে, সেই ভিটামিন সি কন্টেনিং ফ্রুটসগুলো খাবার কিন্তু চেষ্টা করবেন। সেটা হতে পারে লেবু, এবং সেটা নানান রকম লেবু, কমলা লেবু, মৌসম্বি লেবু, যে কোনো টাইপেরই হচ্ছে লেবু, প্রতিদিন চেষ্টা করবেন এক টুকরো হলো, মানে একটা লেবু নয়, এক টুকরো হলো বা একটা কোয়া হলেও কিন্তু একটা লেবু খাওয়ার চেষ্টা করবেন রাতের বেলা খাওয়ার পর। এবার আমাদের আরেকটা যেটা পেশেন্টের নানান রকম কোশ্চেন থাকে, ডাক্তারবাবু ফল কি আমরা খালি পেটে খাবো নাকি ফল হচ্ছে কি ভরা পেটে খাবো? দেখুন, এটা হচ্ছে কি আমরা ছোটবেলা থেকে যেটা জেনে আসতাম বা জানতাম যে ভরা পেটে খেতে হবে, কি ভরা পেটে খেতে হবে জল, আর খালি পেটে খেতে হবে হচ্ছে গিয়ে ফল। তো এই যে কনসেপ্টটা যেটা হয় আর কি, যে আমাদের খালি পেটে আমরা ফল খাবো কি খালি পেটে আমরা ফল খাবো না, এবার হচ্ছে গিয়ে আর ভরা পেটে ফল খাবো কি খাবো না, এই কনসেপ্টটা আমাদের যেটা এখন যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে গিয়ে ভরা পেটে কিন্তু ফল আপনি খেতে পারবেন, খালি পেটে ফল খাবো একেবারে খালি পেটে আমরা ফল না খেয়ে আমরা হচ্ছে গিয়ে জল খাচ্ছি, এবং ভরা পেটে হচ্ছে গিয়ে আমরা ফল খাচ্ছি, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু পুরোটাই ভুল। তাহলে যে কোনটা আমাদের করতে হবে? আমাদের করতে হবে যে ভরা পেটে আপনি জল খান, ভরা পেটে আপনি জল খান, এবং হচ্ছে খালি পেটে কিন্তু আপনি ফল খান। তাহলে যে খালি পেটে ফল, ভরা পেটে জল, এটা কিন্তু আগের যে কনসেপ্ট ছিল, যে আমরা যেটা জানতাম ছোটবেলায়, যে খালি পেটে জল, ঘুম থেকে উঠেই ঢক ঢক করে 2 গ্লাস জল খেয়ে নিচ্ছি ডাক্তারবাবু, নয়তো আমার পটি হয় না, এই যে কনসেপ্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্টিফিক কনসেপ্ট নয়। সেই জন্য হচ্ছে কি এটা নিয়ে আমি পরের দিন আরেকটা ডিটেলস ভিডিও বানাবো। তাহলে আমাদের যেটা সায়েন্টিফিক মানে প্রসেস, সেটা হচ্ছে গিয়ে ভরা পেটে জল এবং খালি পেটে ফল। এবার হচ্ছে গিয়ে এই ফল, সিজনাল ফল আপনি যা পাচ্ছেন সেটা আপনি সকালে ব্রেকফাস্ট। এবার অনেক পেশেন্টের কোশ্চেন থাকে, ডাক্তারবাবু মর্নিংয়ে কি ফল খাবো? আপনার আর একটা আমার প্র্যাকটিক্যাল নলেজ, অনেক পেশেন্টের অনেক কিছু শ্যুট করে না, মানে হচ্ছে গিয়ে কোনো একটা ফল খেলে তার অ্যাসিডিটি হয়ে যায়, কেউ কলা খেতে পারে না, কেউ লেবু খেতে পারে না। এটা দেখুন সম্পূর্ণ হচ্ছে সাবজেক্টিভ, মানে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। কারণ এটা হচ্ছে গিয়ে আমি যে জিনিসটা খেয়ে হজম করতে পারছি, আমার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে না বা আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু অন্য আরেকজন পেশেন্ট কিন্তু বা অন্য আরেকজন সাধারণ মানুষ কিন্তু তার সমস্যা হচ্ছে। তাই সবসময় মাথায় রাখতে হবে, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা কিন্তু সেই ফলকে অ্যাভয়েড করবে।
করবেন। আর যার হচ্ছে না সে সকালেও খেতে পারেন, দুপুরেও খেতে পারেন, রাতেও খেতে পারেন, ফল আপনি যে কোনো সময় খেতে পারেন। তাহলে যে ফল আপনি যে কোনো সময় খেতে পারেন, চাইবেন সব রকম ভ্যারিয়েশন যে সমস্ত মার্কেটে ফল আছে সব ফলই খাবেন। কারণ হচ্ছে কি দেখুন, সব ফলে কোনো না কোনো গুণ আছে, কারণ আমাদের বডিতে এতগুলো অর্গান, সব অর্গানের তো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র দরকার। আমাদের যেরকম মানুষও ক্যারেক্টার আমাদের ডিফারেন্ট, আমাদের বডির অর্গানগুলোরও ক্যারেক্টার ডিফারেন্ট। যেরকম লাংস, হার্ট সবাই আলাদা আলাদা সেল দিয়ে তৈরি, এবং তাহলে সেই আলাদা আলাদা কোষ দিয়ে তৈরি, তাহলে তাদের আলাদা আলাদা খাবারও দরকার হয়। তো সেই জন্য যে কোন ফলে কি আছে সব কিছু পুষ্টিগত দিক থেকে, কোনটা ভিটামিনসের দিক থেকে বিচার করে খাবার খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়। সেই জন্য আমরা অতটাও যাচ্ছি না, আমি একেবারে সিম্পলভাবে বলছি সব ফল খাবেন যেটা আপনার পছন্দ হয়, এবং টার্গেট রাখতে হবে যে আমাকে ফল খেতে হবে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে ফল বা যে কোনো খাবারই আপনার শুট যখন আপনি খেয়ে আপনার ভালো লাগছে না, তাহলে সেটা আর সেকেন্ড টাইম কিন্তু টাচ করবেন না, দরকার নেই। যে ফল আমি খেয়ে হজম করতে পারছি না, যে ফলে আমার সমস্যা হচ্ছে, যে খাবারে আমার সমস্যা হচ্ছে, আমি কেন সেই খাবারটা খাবো, আমার দরকার নেই, সেটাকে টোটালি অ্যাভয়েড। তাহলে হচ্ছে আমার যেগুলো আরও অন্য যে সমস্ত ফলগুলো আছে যেগুলো খেতে ভালো বা আমি খেতে পারছি সেইগুলোই খাবেন। এবার হচ্ছে কি জল খাওয়ার কথা। শীত পড়ে গেছে, আমাদের পেশেন্ট, জেডিয়াট্রিক্স পেশেন্ট বা বয়স্ক মানুষজন দুটোভাবে জল কম খায়। কারণ হচ্ছে কি, এক হচ্ছে জল খেলে রাতে যদি টয়লেট পায় তাহলে বারবার উঠতে হবে, এবং এই শীতের মধ্যে বারবার উঠে টয়লেট করাটা খুবই ডিফিকাল্ট। সেটা জেডিয়াট্রিক্স মানে বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে বা বয়স্ক লোকজনের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও তাই। তো আমাদেরকে এবার হচ্ছে গিয়ে আমার বয়স্ক পেশেন্ট দুটো কারণে জল কম খাচ্ছে। এক হচ্ছে রাতে টয়লেট করতে বারবার উঠতে হবে, বাথরুমে যেতে হবে সেই ভয়তে, আর একটা হচ্ছে জল কোথায় রয়েছে তাকে নিয়ে খেতে হবে, এবং এটাও একটা আমার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো এই দুটো কারণে পেশেন্ট কিন্তু জল খুব অ্যাভয়েড করে, এবং তার সাথে আবার ঠান্ডা জল খেতে পাচ্ছি না। তো সেটা এই যে তিনটে কারণ আমি বলেই দিলাম, জল কম খাওয়ার তিনটে কারণ। তবে আপনাকে দেখতে হবে যে আমি জল খেয়ে নিজের ক্ষতি করছি, আর কারো নয়। ঠিক আছে, জল আপনি কম খাচ্ছেন তাতে কারো কিছু আসে যায় না, কিন্তু আমি আমার নিজের ক্ষতি করছি জল কম খেয়ে। কি, আমার এই আলিস্যগুলোর জন্য আমি কুড়েমি করছি। আমার হচ্ছে ঠান্ডা লাগছে বলে আমি জল খাচ্ছি না, এবং হচ্ছে কি আমাকে জলটা এনে খেতে হবে বলে আমি খাচ্ছি না, বারবার বাথরুমে যেতে হবে বলে আমি জল খাচ্ছি না। কিন্তু দেখুন এই তিনটেরই সলিউশন আছে, যদি আপনি চেষ্টা করেন। তাহলে আপনি যদি নিজের ক্ষতি না চান, তাহলে এই তিনটেই আপনি চেষ্টা করে কিন্তু এটাকে কারেকশন করতে পারেন। আপনি হালকা উষ্ণ গরম জল করে খান, একটা ফ্ল্যাক্সে রেখে দিন 2-3 লিটার জল গরম করে, সেখান থেকে আপনি নিয়ে খান। রাতে শোয়ার সময় মাথার পাশে কাছে নিয়ে রাখুন জলের বোতল, এবং হচ্ছে গিয়ে রাতে শোয়ার আগে বারবার মানে জল খাবেন না। তাহলেই দেখুন তিনটে প্রবলেমে সলভ হয়ে যায়। এক হচ্ছে গিয়ে আপনাকে ঠান্ডা জলও খেতে হচ্ছে না, সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাকে দূর থেকে জল এনে খেতে হচ্ছে না, থার্ড হচ্ছে গিয়ে আপনাকে বারবার ইউরিনের জন্য রাতে উঠতে হচ্ছে না। কারণ হচ্ছে এই তিনটে সিম্পল জিনিস মেনে চললেই কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু আমরা কি করি, এই তিনটে প্রবলেমই রাখি, সলিউশন কিছু খুঁজি না, এবং লাস্টে আমি আমার নিজে ক্ষতি করি। তো আমার ক্ষেত্রে যে সমস্ত পেশেন্ট সিকেডি পেশেন্ট, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, সেই সমস্ত পেশেন্ট বাদ দিয়ে ওনাদের যে লিমিটেশন একটা অ্যামাউন্টের জল বা লিকুইড রাখা হচ্ছে, সেটা 1.5 লিটার হোক বা 1 লিটার হোক বা 2 লিটার হোক 24 আওয়ার্সের মধ্যে, সেটা কিন্তু প্রেফার করবেন। বাট আদার যে সমস্ত পেশেন্ট আমার রয়েছেন বা যারা রয়েছেন, ওনারা সবসময় একটা টার্গেট রাখবেন 3 লিটার জল পার ডে কিন্তু খেতে হবে। 3 থেকে 2.5 লিটার জলের থেকে যেন কম না হয়। সেটা যে কোনোভাবে খাবেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এবং সেটাকে খেয়ে আপনি আপনার নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এবং অনেকে জল কতটা খাচ্ছে বলতে পারে না, যে ডাক্তারবাবু আমি তো জল খাই, কিন্তু হচ্ছে কি আমার তো পর্যাপ্ত মানে আমি ঠিক বলতে পারছি না যে কতটা অ্যামাউন্টের জল খাচ্ছি, 1 লিটার না 2 লিটার। তাদের ক্ষেত্রে আপনারা নিজেদের একটা বোতল আলাদা করবেন, 2 লিটারের বোতল বা 1 লিটারের বোতল। যদি হচ্ছে 1 লিটার হয় 3টে বোতল আপনার, যদি 2 লিটারের হয় একটা প্লাস 1 লিটারের একটা, তাহলে ওই বোতল থেকেই আপনি জল খাবেন। ওই যখনই জল খাচ্ছেন ওই বোতল থেকে ঢেলে খাচ্ছেন, আর ওই বোতলের জল যেন আপনার বাড়ির আদার যে ফ্যামিলি আছে ওনাদের যেন না খান। তাহলে হচ্ছে কি আপনার সলিউশন হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে আফটার দ্য এন্ড অফ 24 আওয়ার্স যে আপনি কতটা পরিমাণে জল খেয়েছেন বা কত লিটার জল খেয়েছেন। তা আজকে আমার এই ভিডিওর 3টে রিজন ছিল, পারপাস ছিল। ফার্স্ট হচ্ছে গিয়ে যে ভেজিটেবল শাকসবজি, সেটা কিভাবে খাবেন এবং কতটা খাবেন, কারা কোন শাকসবজি খাবেন না, এবং যারা নর্মাল রয়েছেন
আছেন তারা কি কি খাবেন। সেকেন্ড হলো গিয়ে আমার হচ্ছে গিয়ে ফল, এই যে সিজনে ফল, শীতের সময় নানান রকম ফ্রুটস মার্কেটে আছে, সেই ফল কি কি খাবেন, কি কি খাবেন না, এবং কেন খাবেন এবং কখন খাবেন। থার্ড হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে জল। জল যে শরীর পক্ষে কতটা গুরুত্ব সেটা আমরা সবাই জানি, কিন্তু খাবার সময় আমরা সবাই সেটাকে অ্যাভয়েড করি। তো এই অ্যাভয়েডগুলো করবেন না, নিজেদের ক্ষতি নিজেরা করবেন না। আপনারা যদি আপনাদের দিক থেকে মেনে চলেন এইগুলো, তাহলে আমাদের খুব সুবিধা হয়। তাহলে মেডিসিন কোনো কিছু দিলে সেগুলোও খুব ভালো কাজ করে। শুধু ডাক্তার, আমার রোগ হয়েছে ডাক্তারের উপরই সব আমি ভরসা ছেড়ে দিলাম, ডাক্তারবাবু আপনি আমাকে সব দেখুন, বাঁচিয়ে তুলুন, কিন্তু আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, আমি বাড়িতে যা পাচ্ছি তাই খাচ্ছি, যা করছি, সেটা কিন্তু নয়। কোনো একটা রোগ যেরকম একটা দিনে আসে না, কোনো একটা রোগ একটা দিনেও সেরকম সারে না। তো দুটো পক্ষ থেকেই আপনাদের আসা উচিত, এবং সেটা হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল ডাক্তার, আপনি যে ডাক্তারকেই দেখাচ্ছেন, ফলো আপ করছেন, আর এক হচ্ছে গিয়ে পেশেন্ট নিজের। তাহলে দুটো যদি একসাথে মিলে যায়, দেখুন কার লাভ? আপনাদেরই লাভ, পেশেন্ট আপনাদেরই লাভ, আপনারাই ভালো থাকবেন। তো আপনাদের ভালোর জন্যই তো আমার এই চেষ্টা। তো আজকে আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।